আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২৭। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হুমকির মুখে ফ্রান্সের দুর্বল হওয়া চলবে না ম্যাক্রো। আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, দাবি রিসেপ তাইয়েব এরদোগানের। ১২,০০০ বছর পর অগ্ন্যুৎপাত, ইথিওপিয়ার ছাইয়ের গন্তব্য কোথায়? এবং সর্বশেষ থাকবে রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় অগ্রগতির দাবি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২৭। বছরখানেক আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। সংস্থাটি বলছে, এ পর্যন্ত এসব হামলায় অন্তত ১২৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার জেনিভায় এক সংবাদ ব্রিফিংয়ে তারা এই হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানায় এবং যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রায় ১ বছর হতে চলল। এর মধ্যেও আমরা ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান হামলা দেখে যাচ্ছি, যাতে বেসামরিক নিহতের পাশাপাশি লেবাননের অনেক বেসামরিক স্থাপনাও ধ্বংস হচ্ছে। বিস্তৃত তীব্র আক্রমণের সংখ্যাও বাড়ছে। মানবাধিকার কার্যালয়ের মুখপত্র তামিন আল খাতিন ব্রিফিংয়ে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কঠোর যাচাই বাছাইয়ের পর এ ১২৭ বেসামরিক নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, কিন্তু প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেছেন তিনি। ইউক্রেন যুদ্ধবন্ধে আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষ করার পর যুদ্ধবন্ধে এবার রাশিয়ার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রুশ ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তারা বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন। এদিকে যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই সোমবার রাতে রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কিয়েভের কর্মকর্তারা জানান, রুশ সেনাদের হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ও দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে ব্যাপক ও সম্মিলিত শত্রু হামলার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রোস্টভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় তাদের অন্তত ৩ জন নিহত হয়েছেন। এর আগে রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না। রাশিয়ার হুমকির মুখে ফ্রান্সের দুর্বল হওয়া চলবে না, ম্যাক্রো। রুশ হুমকির মুখে ফ্রান্সকে কোনোভাবেই দুর্বল হওয়া চলবে না বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে তিনি একই সঙ্গে বলেছেন, ইউক্রেন যুদ্ধে লড়তে ফ্রান্সের তরুণদের পাঠানোর কোনো ইচ্ছা নেই। মঙ্গলবার আরটিএল রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, এই হুমকির মুখে দুর্বলতা দেখালে আমরা ভুল করব, যদি আমরা নিজেদের রক্ষা করতে চাই। আমার একমাত্র উদ্বেগের বিষয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে যারা আমাদের সবচেয়ে বেশি হুমকি দিচ্ছে সেই শক্তির কাছে আমরা দুর্বল নই। ফ্রান্স শান্তি চায়, তবে এমন শান্তি নয় যা রাশিয়াকে তার আগ্রাসন অব্যাহত রাখার সুযোগ দেবে, অন্য ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা বিপন্ন করবে। ম্যাক্রো এই সপ্তাহের শেষে সামরিক সেবার একটি স্বেচ্ছাসেবী রূপরেখা নিয়ে একটি ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। ফ্রান্স ১৯৯৭ সালে বাধ্যতামূলক সামরিক পরিষেবা বাতিল করেছিল। তিনি আরটিএলকে জানান, বৃহস্পতিবার তিনি জাতীয় সেবা রূপান্তর করে একটি নতুন রূপ ঘোষণা করবেন, তবে এর বিস্তারিত বিবরণ দেননি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাদ্দে জানা গেছে, এই পরিকল্পনায় প্রথম বছরে ২,০০০ থেকে ৩,০০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে,
যা সময়ের সাথে সাথে বছরে 50,000-এ উন্নীত করার চেষ্টা করা হবে। আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, দাবি রিসেপ তাইয়েপ এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট চাপ না দেওয়ায় ইসরায়েল ফিলিস্তিনিদের, বিশেষ করে শিশু ও নারীদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। মঙ্গলবার 25 নভেম্বর দেশটির রাজধানী আঙ্কারায় নারী প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট কথা বলেন। দখলদার ইসরায়েলের হত্যাযজ্ঞ সামনে টেনে এরদোগান বলেন, এই সংঘাতে সবচেয়ে বেশি ভোগেন নারী ও শিশুরা। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে নিহত শিশু 20,000-এর বেশি। নিহতদের 2/3 নারী ও শিশু। এটি ভয়ানক সংখ্যা। এরদোগান আরও বলেন, ফিলিস্তিনি নারীদের উপর হওয়া এই হত্যাযজ্ঞকে সহ্য বা উপেক্ষা করা যায় না। ইসরায়েলের উপর যথেষ্ট চাপ আরোপ করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায্য প্রতিক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে। এরদোয়ান উল্লেখ করেন, গাজার আমাদের বোনেরা জানেন এই ঘটনা আমাদের বিবেককে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। সমস্যা সমাধানে আন্তর্জাতিক ব্যর্থতা এটিকে আরও দীর্ঘমেয়াদী করে তুলেছে। গাজার নারীদের অবহেলা ছাড়াও পুঁজিবাদী ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত নারীদেরও তারা উপেক্ষা করে। কিন্তু নারীর মর্যাদা বা জীবনের উপর আঘাত প্রতিরোধ করা আবশ্যক। 12,000 বছর পর অগ্ন্যুৎপাত, ইথিওপিয়ার ছায়ের গন্তব্য কোথায়? অনেকেই ভাবেননি 12,000 বছর পর ঘুম ভাঙবে ইথিওপিয়ার আগ্নেয়গিরির। গত রোববার সকালে ব্যাপক গর্জনে তা ফেটে পড়ে। সৃষ্টি হয় এক নজিরবিহীন পরিস্থিতির। ছাই ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে দেশে দেশে। এরই মধ্যে বাতাসে সওয়ার ধোঁয়া পৌঁছে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে, যেতে পারে চীনেও। নাকি এর গন্তব্য অন্য কোনো দেশে? বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের নগরীর তালিকায় সামনের সারিতেই থাকে দিল্লি। এবার তাতে যোগ হয়েছে অগ্ন্যুৎপাতের ছাই ধোঁয়া। গতকাল মঙ্গলবার এনডিটিভি জানায়, দিল্লিতে ছাই ধোঁয়ার কারণে বিভিন্ন রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। অগ্ন্যুৎপাত হওয়া হাইলি গুব্বি আগ্নেয়গিরির অবস্থান ইথিওপিয়ার আফার অঞ্চলে। এর ছাই ধোঁয়া উঠে যায় বায়ুমণ্ডলের কয়েক হাজার ফুট ওপরে। সেই ছাইয়ের স্তর ভারতে প্রথম গুজরাট রাজ্যের আকাশে দেখা যায়। তারপর সেগুলো ভেসে যায় রাজস্থান, দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে। তুলুজ ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টারের তথ্যের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার সিএনএন জানায়, অগ্ন্যুৎপাতের মেঘ ইয়েমেন, ওমান, পাকিস্তান ও ভারতে ভেসে গেছে। গত সোমবার রাতে পাকিস্তানের আবহাওয়া বিভাগ তাদের আকাশসীমায় ছাই প্রবেশের পর সতর্কতা জারি করে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তীব্র বায়ুদূষণের মধ্যে থাকা দিল্লিতে এই ছাই ধোঁয়ার উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়ার শঙ্কা নেই, কারণ এই ছাই যথেষ্ট উচ্চতায় ভেসে বেড়াচ্ছে। ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা সতর্কতা জারি করে বলেছে, বিমানগুলোকে অবশ্যই আগ্নেয়গিরির ছাই প্রভাবিত এলাকা ও ক্ষতিগ্রস্ত ফ্লাইট লেভেলগুলো এড়িয়ে চলতে হবে। সর্বশেষ সতর্কতার ওপর ভিত্তি করে রুট ও জ্বালানি পরিকল্পনা সমন্বয় করতে হবে। ডিজিসিএ এয়ারলাইনগুলোকে নির্দেশ দেয়, কোনো সন্দেহজনক ছাইয়ের সঙ্গে সংঘর্ষ হলে তা অবিলম্বে জানাতে হবে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট সহ একাধিক এয়ারলাইনে এর প্রভাব পড়েছে। এয়ার ইন্ডিয়া জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর তারা 11টি ফ্লাইট বাতিল করেছে। বাতিল ফ্লাইটগুলোর মধ্যে আছে নিউ ইয়র্ক, দিল্লি, দুবাই, হায়দ্রাবাদ, দোহা, মুম্বাই, চেন্নাই, দোহা, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ ও দিল্লি। এক আবহাওয়া বিশেষজ্ঞ জানান, এই ছাইয়ের মেঘ মূলত সালফার ডাই অক্সাইড। এর ছাইয়ের মাত্রা কম থেকে মাঝারি। এটি ভারতের উত্তরপ্রদেশের তরাই অঞ্চল, নেপাল ও হিমালয়ের দিকে যাচ্ছে। মেঘের কিছু অংশ পাহাড়ে ধাক্কা খেয়ে চীনের দিকে সরে যেতে পারে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরন্ধন আলোচনায় অগ্রগতির দাবি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের খসড়া নিয়ে দেশগুলোর প্রতিনিধিরা বৈঠক করেছেন। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ও কিয়েভ। সম্ভাব্য চুক্তিতে তারা ইউক্রেনের সার্বভৌমত্ব অটুট রাখার ওপর জোর দিয়েছেন। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় ওই বৈঠক হয়। এতে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা অংশ নেন। পরে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। বৈঠকের আগে প্রস্তাবের খসড়াটিতে রাশিয়া বেশি সুবিধা পাবে বলে সমালোচনা শুরু হয়েছিল। পরে আলোচকরা একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি রূপরেখার খসড়া তৈরি করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে 27 নভেম্বরের মধ্যে পরিকল্পনাটি মেনে নিতে আলটিমেটাম দিয়েছেন। কিন্তু কিয়েভ শুরু থেকে খসড়াটির পরিবর্তন চাইছিল। তাদের দাবি 28 দফার পরিকল্পনায় রাশিয়ার একাধিক কঠোর দাবি মেনে নিতে বলা হয়েছে।
এর মধ্যে আছে ভূখণ্ড ছেড়ে দেওয়া, সেনাবাহিনী কমানো এবং কখনোই ন্যাটোতে যোগ না দেওয়া। রোববারের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বেশ গঠনমূলক আলোচনা হয়েছে। স্থায়ী শান্তি অর্জনে উভয় পক্ষ